প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজ ক্লাস 10-এর একটি পাঠ উপস্থাপন করছি। ক্লাস 10-এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ষষ্ঠ অধ্যায় নিয়ে আজকে আমি কিছু বলবো। একটা ছবি দেখছো তোমরা স্ক্রিনে। ছবিটিতে কি দেখা যাচ্ছে? একটি মূল মেশিন থেকে অন্য কম্পিউটারগুলোতে কিছু ডাটা ট্রান্সফার হচ্ছে। মূল মেশিনগুলো থেকে ডাটা ট্রান্সফার হচ্ছে। এরপরে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। টেবিলে অনেকগুলো নাম তালিকাবদ্ধভাবে সংযোজন করা হচ্ছে এবং এটি একটি টেবিলের মতো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তথ্যগুলোকে সুসামঞ্জস্যপূর্ণ সাজিয়ে উপস্থাপন করা হচ্ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোন বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। এটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের যে ডাটাবেস এর ব্যবহার নিয়ে যে চ্যাপ্টারটি রয়েছে, আমরা সেই চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা এই চ্যাপ্টার শেষে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো সেটা হচ্ছে ডাটাবেস কি তা বলতে পারবো, ডাটাবেসের ব্যবহার ও কৌশলগুলো বর্ণনা করতে পারবো, ব্যবহারের কৌশল বর্ণনা করতে পারবো, অ্যাক্সেস ব্যবহার করে একটি ডাটাবেস তৈরি করতে পারবো। এখন তোমরা তোমাদের পাঠ্যপুস্তক এবং কলম নিয়ে বা পেন্সিল নিয়ে রেডি থাকো। এখন আমরা নৈর্ব্যক্তিক অভিজ্ঞতার জন্য আমাদের পাঠ্যপুস্তকের যেই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো তোমরা অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তকে দাগিয়ে নিবে। আমি তোমাদেরকে এখানে বইয়ের যে ষষ্ঠ অধ্যায়ের রয়েছে ডাটাবেস ব্যবহার, এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 110। এই পেজ নাম্বারটি খোলো এবং এখানে প্রথমেই আছে হচ্ছে ডাটাবেস সম্পর্কে ধারণা। এখানে ডাটাবেসকে বলা হয় তথ্য ভাণ্ডার। দাগিয়ে ফেলো, আমি এখানে অলরেডি দাগ দিয়ে রেখেছি। এই অনুযায়ী এই লাইনগুলোকে দাগ দিয়ে ফেলো। ডাটাবেস হলো অসংখ্য উপাত্তের একটি সুসজ্জিত তালিকা। ড্যাশ হলো অসংখ্য ডাটা সুসজ্জিত তালিকা। তাহলে এখানে তোমার উত্তর হবে হচ্ছে ডাটাবেস। বা কোথায় অসংখ্য উপাত্তের সুসজ্জিত তালিকা রয়েছে, উত্তর হবে ডাটাবেসে। এই তথ্য ভাণ্ডারে বিভিন্ন প্রকার এবং বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করে রাখা যায়। কোথায় বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করে রাখা যায়? ডাটাবেস। একজন ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী যে কোনো মুহূর্তে যে কোনো তথ্য এই তথ্য ভাণ্ডার থেকে আহরণ ও সংরক্ষণ করতে পারে। গুরুত্বপূর্ণ কথা এখানে আহরণ এবং সংগ্রহ। পরে একটা টেবিল দেখা যাচ্ছে। এখানে ভালো করে খেয়াল করো। পরে একটি ডাটাবেস মূলত কিসের সমন্বয়ে তৈরি করা হয়? কলাম এবং সারির সমন্বয়ে ডাটাবেস তৈরি হয়। প্রত্যেকটি কলামের একটি করে হেডিং বা শিরোনাম থাকে। এই হেডিং বা শিরোনাম থেকেই বোঝা যায় ওই কলামে কি ধরনের তথ্য রয়েছে। হেডিং বা শিরোনামগুলো ফিল্ড নামে পরিচিত। এখানে হেডিং বা শিরোনামকে কি বলা হয়? ফিল্ড বলা হয়। এটা ফিল্ডটা দাগ দিবে। হেডিং বা শিরোনামকে ফিল্ড বলা হয়। আর পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে একটি সারি এবং প্রতিটি সারিকে বলা হয় রেকর্ড। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি সারিকে বলা হয় রেকর্ড। আমরা এখানে দেখো, খেয়াল করি যে ছবিতে যে টেবিলটা দেখা যাচ্ছে সেই টেবিলে প্রত্যেকটা কলাম হচ্ছে সিরিয়াল নাম্বার একটা কলাম, নেম একটা কলাম, এজ একটা কলাম, ডেট অফ বার্থ একটা কলাম, এরকম ভিলেজ এবং ইউনিয়নও আলাদা আলাদা কলাম। এই কলামের হেড হিসেবে হেড বা শিরোনাম হচ্ছে সিরিয়াল নাম্বার। নেম এখানে একটি হেডিং বা শিরোনাম। তাই এরকম প্রত্যেকটা কলামের হেডিং বা শিরোনামই হচ্ছে ওই কলামে কি তথ্য রাখা হবে সেটা ওখান থেকেই বোঝা যায়। আর পাশাপাশি অবস্থিত যেমন সিরিয়াল নাম্বার 1 আবুল কাশেম S27, ডেট অফ বার্থ আছে, ভিলেজ আছে এবং ইউনিয়ন আছে, এটা হচ্ছে তার একটি রেকর্ড। তাহলে পাশাপাশি অবস্থিত কয়েকটি কলামের সমন্বয়ে কি তৈরি হয়? একটি সারি তৈরি হয়, যে সারিকে বলা হয় একটা রেকর্ড। আমরা এখানে প্রত্যেকটা হেডিং বা শিরোনামগুলোকে আমরা কি বলি? এগুলোকে বলা হয় একটা ফিল্ড। তাহলে আইডি একটা ফিল্ড, রোল একটি ফিল্ড, নেম ফিল্ড, ফাদার্স নেম, মাদার এগুলো সবই হচ্ছে একটি ফিল্ড। আর প্রত্যেকটা রোকে বাম থেকে ডানে চলে যাওয়া যেগুলো, প্রত্যেকটা রোকে বলা হয় একটি রেকর্ড। চলো আমরা আবার পাঠ্যপুস্তকে ফেরত যাই। তাহলে আমরা এখান থেকে জানলাম যে প্রতিটি সারিকে বলা হয় একটা রেকর্ড। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখানে এই টেবিলে তাহলে কয়টি রেকর্ড রয়েছে? 6টি রেকর্ড রয়েছে। 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা একটা রেকর্ড। 60-এর দশক থেকে কম্পিউটার ডাটাবেস ফাইলে ডাটা সংরক্ষণ শুরু হয়। 60-এর দশক। কোন দশক থেকে কম্পিউটার ডাটাবেস ফাইলে ডাটা সংরক্ষণ শুরু হয়? 60-এর দশকে। তখন থেকে ডাটাবেস ফাইলের সমন্বয়ে একটি ফাইলের সমন্বয়ে তখন একটা ডাটাবেস বলা হতো। কিন্তু বর্তমানে সময়ের বিবর্তনে আমাদের এটা ব্যাপকতা লাভ করেছে। তাই বর্তমান ডাটাবেসগুলোতে শুধুমাত্র একটা ফাইলই থাকে না, বরং একাধিক ডাটা টেবিল, কোয়েরি, ফর্ম, রিপোর্ট
ইত্যাদি নিয়েই বা এগুলোর এক বা একাধিক সমষ্টিতেই একটি ডাটাবেস ফাইল তৈরি হয়। ডাটাবেস হচ্ছে ডাটা সমৃদ্ধ এক বা একাধিক ডাটা বা তথ্য সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টি। এটা দাগিয়ে ফেলো। উল্লেখযোগ্য কয়েকটি ডাটাবেস প্রোগ্রামের নাম হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত মাইক্রোসফট অ্যাক্সেসটা আমরা শিখব। এছাড়াও মাইক্রোসফট অ্যাক্সেস ব্যতীত ফক্সপ্রো, ডিবেস, ফক্সবেস, ওরাকল, ফোর্থ ডাইমেনশন এবং প্যারাডক্স এগুলো সবই এক একটি ভিন্ন ভিন্ন ডাটাবেস প্রোগ্রাম। দাগিয়ে ফেলো। পরে আসা হচ্ছে আমাদের ডাটাবেস প্রোগ্রামের বৈশিষ্ট্য। আমরা ডাটাবেস প্রোগ্রামে আমরা জানি, অলরেডি বুঝে ফেলেছি যে বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপনের এক বা সুসামঞ্জস্যপূর্ণ তথ্যগুলোকে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করা যায় ডাটাবেস সফটওয়্যারের মাধ্যমে। দ্বিতীয়তে বলা হচ্ছে ডাটাবেসে সংরক্ষিত বিপুল পরিমাণ তথ্য থেকে কাঙ্ক্ষিত যে কোনো তথ্যকে দ্রুত খুঁজে বের করা যায়। দ্রুত খুঁজে বের করা যায় কোথা থেকে? ডাটাবেস থেকে কাঙ্ক্ষিত তথ্য। পরে আছে বৃহৎ ডাটাবেজের অসংখ্য রেকর্ড থেকে শুধুমাত্র প্রয়োজনীয় রেকর্ড নিয়ে রিপোর্ট তৈরি এবং প্রিন্ট করা যায়। আমরা ব্যবহারিক অংশে রিপোর্ট তৈরি করা যায় কিভাবে সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। রিপোর্টে প্রয়োজনীয় গ্রাফ, চার্ট এবং ছবি সংযোজন করা যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় আসে যে কোথায় পছন্দমতো গ্রাফ, চার্ট ও ছবি সংযোজন করা যায়। এখানে একটা বিষয় তোমরা প্রায়ই ভুল করো, সেটা হচ্ছে গ্রাফ, চার্ট এবং ছবি এই কয়টা জিনিস কিন্তু অন্যান্য সফটওয়্যারগুলোতেও ব্যবহার করা যায়, সংযোজন করা যায় এবং তৈরিও করা যায়। কিন্তু মনে রাখতে হবে ডাটাবেস প্রোগ্রাম ব্যবহার করে শুধুমাত্র এই চার্ট, গ্রাফ বা ছবি সংযোজন করা যায়, কিন্তু তৈরি করা যায় না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সংযোজন কথাটা থাকতে পারে, অন্য সফটওয়্যারও সংযোজন করা যায়, কিন্তু তৈরি করা যায় কোন সফটওয়্যার ব্যবহার করে? মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার ব্যবহার করে চার্ট, গ্রাফ তৈরি করা যায়। আর ছবি তৈরি করার জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার শিখেছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ছবি তৈরি করা যায়। আর ছবি সংযোজন করতে গেলে আমরা অন্য সফটওয়্যারও ব্যবহার করতে পারি। তাই এটা বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে কোথায় চার্ট, গ্রাফ ও ছবি সংযোজন করা যায় পছন্দ মতো? উত্তর হচ্ছে রিপোর্টে। ডাটাবেজে অসংখ্য রেকর্ড থেকে প্রয়োজনীয় রেকর্ড সমূহ নিয়ে মেইলিং লেবেল তৈরি করা যায়। প্রশ্ন হচ্ছে মেইলিং লেবেল জিনিসটা কি? মেইলিং লেবেল হচ্ছে আগে চিঠিপত্র তৈরি করার পর মেইল করতে গেলে আমরা ইনভেলপের উপরে যেই ঠিকানায় চিঠিটি পাঠাবো তার অ্যাড্রেসটা লিখে দিতে হতো। এটা কম্পিউটারে যদি ওই অ্যাড্রেসটা আমরা লিখতে চাই তাহলে এই ডাটাবেস থেকেই এই লেবেলগুলো তৈরি করা সম্ভব। এগুলো প্রিন্ট করার পর কেটে কেটে ওই ইনভেলপের উপরে লাগিয়ে দেওয়া যায়। এগুলোকেই বলা হয় মেইলিং লেবেল। ডাটাবেস প্রোগ্রামে ডাটা এন্ট্রি করার সময় যাতে ভুল না হয় সেজন্য ফিল্ডের শর্ত দিয়ে ডাটা এন্ট্রির সীমা নির্ধারণ করে দেওয়া যায়। এই ডাটা এন্ট্রির সীমা নির্ধারণ করে দেওয়াকে বলা হয় ইনপুট ভ্যালিডেশন। ইনপুট ভ্যালিডেশন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। উদাহরণস্বরূপ আমরা যখন তোমাদের পরীক্ষার নম্বরপত্রে নম্বরের ডাটা এন্ট্রি করি তখন ওই সেলগুলোতে যদি কোনো একটা সাবজেক্টের নাম্বার 50-এর ভিতরে এন্ট্রি করতে বলা হয় তাহলে আমরা ইনপুট ভ্যালিডেশন হিসেবে 0 to 50 সিলেক্ট করে দিই। তাহলে কেউ ভুল করে যদি 50-এর ঘরে 500 লিখে ফেলে তখন তাৎক্ষণিকভাবে ডাটাটা সেভ না হয়ে নতুন করে ডাটা এন্ট্রি করার জন্য মেসেজ প্রদর্শন করে। তো এটা তৈরি করা যায় ইনপুট ভ্যালিডেশনের মাধ্যমে। তাই ডাটাবেজের ভুল তথ্য যাতে সংযোজন করা না হয় সেটা থেকে পরিত্রাণের জন্য আমরা এই সিস্টেমটা ব্যবহার করে থাকি, যেটাকে বলা হয় ইনপুট ভ্যালিডেশন। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরে আসা হচ্ছে কোয়েরিতে বিভিন্ন শর্ত আরোপ করে ডাটাবেস থেকে রেকর্ড সমূহকে আলাদা করে ডাটা টেবিল তৈরি করা যায়। আমরা ডাটাবেসের মাধ্যমে টেবিল তৈরি করা শিখব, তখন এগুলো বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে ডাটা আদান প্রদানের জন্য রিলেশন তৈরি করা যায়। একটি নির্দিষ্ট ফিল্ডের উপর একাধিক, যেহেতু আমরা জানছি যে এখন বর্তমানে ডাটাবেসগুলোতে একটি মাত্র টেবিল দিয়ে কাজ করা হয় না, প্রয়োজন বোধে একাধিক টেবিল ব্যবহার করা হয়। তাই এই সমস্ত একাধিক টেবিলের মধ্যে বা ডাটাবেসের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে হয় তখন আমাদের রিলেশনশিপের প্রয়োজন পড়ে। তাই এটা নির্দিষ্ট একটি ফিল্ডের উপরে রিলেশনশিপটা তৈরি করতে হয়। তাই এখানে আমরা তাহলে কি বলবো, দুই বা ততোধিক টেবিলের মধ্যে ডাটা আদান প্রদানের জন্য রিলেশনশিপ তৈরি করা যায় কিসের ভিত্তিতে? একটি নির্দিষ্ট ফিল্ডের ভিত্তিতে।
উত্তর হচ্ছে একটি নির্দিষ্ট ফিল্ডের ভিত্তিতে। দাগিয়ে ফেলো। ডাটাবেস থেকে তথ্য খোঁজ করার জন্য ইন্ডেক্স ব্যবহার করা যায়। এটা তথ্য খোঁজার কথাটা আমরা ডাটাবেসে বিভিন্ন জায়গায় পাবো, তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে তথ্য খোঁজার জন্য এবং তথ্য খোঁজার ব্যাপারে কোনো ফিল্ডের উপর ইন্ডেক্স করা হলে উক্ত ফিল্ডের ভ্যালু বা রেকর্ড রেফারেন্স একটি অর্ডার অনুযায়ী সজ্জিত হয়। এই অর্ডার অনুযায়ী সজ্জিতর কথা যদি উল্লেখ করা হয় তখন উত্তর হবে হচ্ছে ইন্ডেক্স। তাহলে আমরা প্রথমত কি বলবো, ডাটাবেস থেকে তথ্য খোঁজার জন্য কি ব্যবহার করা হয়? ইন্ডেক্স ব্যবহার করা হয়। আর যদি ইন্ডেক্স ব্যবহার করা হয় তাহলে কিভাবে তথ্যগুলোকে একটা নির্দিষ্ট অর্ডার অনুযায়ী সজ্জিত হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা আমাদের বইয়ের অনেকগুলো সূচিপত্রে আমরা পুরো বইয়ের যেই কয়টা চ্যাপ্টার রয়েছে সেই কয়টা চ্যাপ্টারের তালিকা সূচিপত্রের মাধ্যমে দেখতে পাই। আমরা খুব সহজে সূচিপত্র দেখেই বলে দিতে পারি আমাদের পঞ্চম অধ্যায় কত নম্বর পৃষ্ঠায় আছে, প্রথম অধ্যায় কত নম্বর পৃষ্ঠায় আছে, এইভাবে। তো ইন্ডেক্স করলে ডাটাবেজের এই তথ্যগুলো একটি নির্দিষ্ট সিরিয়াল অনুযায়ী সজ্জিত হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছো ইন্ডেক্স কি। এরপরে আসো, ফাইল সমূহের মধ্যে লিঙ্ক তৈরি করা যায়। ফলে একই তথ্য একটি লিঙ্ক করা অন্য ফাইলে আছে সেটি আপডেট করলে স্বয়ংক্রিয়ভাবে ফাইলটি আপডেট হয়। যদি একই ধরনের টেবিল দুইজন ডাটা এন্ট্রি করতে চায় দুই প্রান্ত থেকে, তাহলে আমরা বুঝবো কেমন করে যে সে কতটুকু ডাটা এন্ট্রি করেছে এবং আমাকে কোথা থেকে ডাটা এন্ট্রি করা শুরু করতে হবে। সেক্ষেত্রে আমরা এই ফাইল দুটোর ভিতরে লিঙ্ক স্থাপন করে দিই। লিঙ্ক স্থাপন করলে সুবিধা হচ্ছে যে একটি ফাইলে আমি ইন্ডিভিজুয়াল একটি ফাইলে কপিতে আমি ডাটা এন্ট্রি করব এবং অপর প্রান্তে যে কাজ করবে সে আবার যখন তার ফাইলটা ওপেন করবে তখন সে দেখতে পাবে যে আমি কতটুকু ডাটাটা এন্ট্রি করেছি, তারপরের থেকে সে ডাটা এন্ট্রি করা শুরু করতে পারবে। এবং সে যখন আবার ডাটা এন্ট্রি করা শেষ করে আবার আমি এন্ট্রি করা শুরু করবো আমার ফাইলে, তখন আমি দেখতে পাবো সে কতটুকু অংশ পর্যন্ত ডাটা এন্ট্রি করেছে এবং তারপরের থেকে আমি ডাটা এন্ট্রি করতে পারবো। এই সুবিধাগুলোর জন্যই সাধারণত ডাটা ফাইলের মধ্যে লিঙ্ক স্থাপন করা হয়। পরবর্তীতে আসে হচ্ছে প্রয়োজনীয় ক্ষেত্রে ডাটাবেজের উপাত্তসমূহের রেকর্ড স্ট্রাকচার পরিবর্তন করা যায় এবং একই কাজ বারবার করতে গেলে আমাদের ম্যাক্রো তৈরি করতে হয়। ম্যাক্রো ডাটাবেজের একটি অবজেক্ট। আমাদের মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা যখন কাজ করব তখন ম্যাক্রোটা নিয়েও আমরা আলোচনা করব। তাহলে আমরা এখানে একই কাজে বারে বারে করতে গেলে কি ব্যবহার করা হয়? ম্যাক্রো তৈরির মাধ্যমে একটা সিঙ্গেল অ্যাকশন রূপান্তর করা হয়। ফলে যে মাইক্রোসফট অ্যাক্সেস সম্পর্কে ধারণা নাই তাকে দিয়েও বড় ধরনের কাজ তুমি করিয়ে নিতে পারবে। এরপরে আসা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস এর ব্যবহারের কৌশল। একটি সিস্টেম এককভাবে গড়ে ওঠে না, এটা আমরা জানি। সিস্টেম হলো কতগুলো বিষয়ের সমন্বিত রূপ। ড্যাশ হলো কতগুলো বিষয়ের সমন্বিত রূপ, সিস্টেম হলো সমন্বিত রূপ। তেমনি কতগুলো কম্পিউটার প্রোগ্রামের সমন্বয়ে ডাটাবেস সিস্টেম গঠিত হয়। কতগুলো কম্পিউটার প্রোগ্রামের সমন্বয়ে ডাটাবেস সিস্টেম গঠিত হয়। মূলত ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস ব্যবহারকারী এবং ডাটাবেজের মধ্যে একটি ইন্টারফেস হিসেবে কাজ করে। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারকারী এবং ডাটাবেসের মধ্যে একটি ইন্টারফেস তৈরি করে। ডিবিএমএস কি করে? ডাটাবেস ব্যবহারকারী এবং ডাটাবেসের মধ্যে ইন্টারফেস তৈরি করে। এরপর প্রয়োজন ব্যবহারকারী কর্তৃক প্রদত্ত অনুরোধগুলো ডিবিএমএস এর মাধ্যমে ডাটাবেসের উপর কার্যকরী করে ব্যবহারকারী প্রয়োজনীয় ডাটা প্রদান করে। এখানে দাগ দাও। এখানে আমরা একটা চার্টে দেখতে পাচ্ছি কিভাবে এখানে একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করছে ব্যবহারকারী ইউজার 1, ইউজার 2, ইউজার 3। প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করছে এবং সেটা সমন্বয় সাধন করছে ডাটাবেসের সাথে ডিবিএমএস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। মূল ডাটাবেসটা এটা এবং প্রত্যেক এন্ডে আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ব্যবহার করে এগুলোর মধ্যে সমন্বয় সিস্টেম স্থাপন করছে। ডিবিএমএস এর গুরুত্ব। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রধান কার্যকরী কার্যাবলী নিম্নে উল্লেখ করা হলো। এক নম্বর হচ্ছে আমরা অলরেডি বুঝে ফেলেছি ডাটাবেস দিয়ে কি কি কাজ করা যায়। এখানে আরেকটা তালিকা উপস্থাপন করা হয়েছে। প্রথমত হচ্ছে নতুন রেকর্ড সংযোজন করা যায়, রেকর্ড আপডেট করা যায়, রেকর্ড মুছে ফেলা যায়, ডেটা সংরক্ষণ করা যায়, নিরাপত্তা নিশ্চিত করা যায়, অনুলিপি বা ডুপ্লিকেশন রোধ করা যায় এবং রিপোর্ট তৈরি করা যায়। এরপর বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে তৈরি ডাটাবেসের বহুমুখী ব্যবহারই হচ্ছে ডাটাবেস ব্যবস্থাপনার কাজ। ডাটাবেস ব্যবস্থাপনার কাজ কি? বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে তৈরি ডাটাবেসের বহুমুখী ব্যবহার হচ্ছে ডাটাবেস ব্যবস্থাপনার কাজ। সাধারণত অনেক জনবল বিশিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠান, শিল্প কারখানা, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজের হিসাব, বেতন বিল তৈরি, ব্যক্তিগত নথি,
মজুদ, মালামাল হিসাব ইত্যাদি কাজে ডাটাবেস ব্যবহার করা হয়। এছাড়াও শুধু যে হিসাব নিকাশ এবং লেনদেনের জন্যই যে ডাটাবেস ব্যবহার করে তা না, শিক্ষা, গবেষণা, সামাজিক উন্নয়ন, বই, জার্নাল, সাময়িকী সরাসরি এবং খুব সহজে সংরক্ষণ করে প্রয়োজনীয় অনুসন্ধান ও প্রতিবেদন তৈরিতে ডাটাবেস ম্যানেজমেন্টের গুরুত্ব অপরিসীম। অনুসন্ধান এবং প্রতিবেদন তৈরি, এটি তোমাদের এসএসসি পরীক্ষাতেও কোশ্চেন আসছিল যে কিসের মাধ্যমে অনুসন্ধান ও প্রতিবেদন তৈরি করা যায়, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হবে তার উত্তর। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ডাটাবেস ও অ্যাক্সেস সম্পর্কে ধারণা। কম্পিউটারে ডাটাবেসের কাজ করা হয় প্রধানত মাইক্রোসফট অ্যাক্সেস সফটওয়্যারের সাহায্যে। তা আমরা মাইক্রোসফট কোম্পানির ডাটাবেস সফটওয়্যারের নামটা কি অলরেডি জেনে গেছি, সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের সবচেয়ে জনপ্রিয় ডাটাবেস সফটওয়্যার। এটাও পরীক্ষায় এসেছিল, সেটা হচ্ছে জনপ্রিয় ডাটাবেস সফটওয়্যার মাইক্রোসফট কোম্পানির কোনটি? উত্তর হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। এখন চলো শিক্ষার্থীরা কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দেখা যাক। প্রশ্ন উত্তরগুলোর ভিতরে 1 নম্বর হচ্ছে বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়? আমরা জানি এখানে ডাটাবেস সফটওয়্যার ব্যবহার করে আমরা এতক্ষণ কাজ করেছি। এখন তাহলে প্রেজেন্টেশন সফটওয়্যার তো হবে না, স্প্রেডশিট সফটওয়্যার মাধ্যমে তো হিসাব নিকাশের কাজ করা যায়, ওয়ার্ড প্রসেসর মাধ্যমে লেখালেখির কাজ করা যায়। তাহলে সঠিক উত্তরটা হবে হচ্ছে ডাটাবেস সফটওয়্যার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডাটাবেস প্রোগ্রাম ব্যবহার করে বহুপদী 1 নম্বর শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজে সংরক্ষণ করা যায়। 2 নম্বর কাঙ্ক্ষিত তথ্য দ্রুত উপস্থাপন করা যায়। 3 নম্বর হচ্ছে প্রয়োজনীয় রেকর্ড সমূহ সহজে পাওয়া যায়। আমরা ডাটাবেস প্রোগ্রাম ব্যবহার করে এই তিনটা কাজই করতে পারি, তাই সঠিক উত্তরটা হবে হচ্ছে ঘ। নিচের লেখাটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। মালিকা বেগম বাংলাদেশের একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। তিনি তার গার্মেন্টসের সুষ্ঠু পরিচালনার জন্য কম্পিউটার ব্যবহার করতে চান। প্রশ্ন হচ্ছে মালিকা বেগম এর জন্য কোন সফটওয়্যারটি সর্বাপেক্ষা উপযোগী? যেহেতু ফ্যাক্টরির মালিক সেহেতু তাকে বিভিন্ন ডাটা নিয়ে কাজ করতে হবে, তাই এখানে ডাটাবেস সফটওয়্যারটি উপযোগী হবে। 4 নম্বর হবে উক্ত সফটওয়্যার ব্যবহার করে মালিকা বেগম কি কি করতে পারবে? 1 নম্বর হচ্ছে গার্মেন্টসের সকল তথ্য হালনাগাদ করতে পারবে, সঠিক। সহজেই নতুন তথ্য যোগ করতে পারবে, এটাও সঠিক। 3 নম্বর হচ্ছে অফিস ব্যবস্থাপনার ব্যয় হ্রাস পাবে। যখনই ডাটাবেস সফটওয়্যার ব্যবহার করা হবে তাহলে তথ্যগুলো আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা লোক লাগবে না, তাই এখানে ব্যয়ও হ্রাস পাবে। তাই এইখান ক্ষেত্রেও তিনটাই সঠিক হবে। এরপরে তোমরা কিছু বাড়ির কাজ নাও একটি, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের বিভিন্ন সালের যে বহু নির্বাচনের প্রশ্নগুলো আছে সেগুলো এক জায়গায় খাতায় লিখবে এবং তার উত্তরগুলো লিখে ফেলবে। সবাইকে ধন্যবাদ।